একটা ভারী লরি এবং একটা হালকা লরি যদি একই বেগে ভি বেগে যদি যায়, তাহলে বলছে কোনটা থামাতে বেশি কষ্ট করতে হবে। এখান থেকে যে প্রশ্নটা আমাদের আসে যে একটা ভারী লরি এবং একটা হালকা লরির মধ্যে যদি একই বেগে যায়, তাহলে কোনটাকে থামাতে আমাদের বেশি কষ্ট করতে হবে। এবং আবার বলছে যে দুটো একই ভরের, ভর একই, দুটো একই ভর, মানে একই ভর, ভর আলাদা নয়, একই ভরের কিন্তু একটা V1 বেগ একটা V2 বেগ, দুটো একই ভরের কিন্তু আলাদা বেগে যাচ্ছে দুটো লরি, তাহলে এই ক্ষেত্রে কোনটাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন আছে। এবং এই প্রশ্নের উত্তর আমরা যে সূত্র থেকে পাই সেটাই হচ্ছে নিউটনের সেকেন্ড ল। ঠিক আছে, কি বললাম, একটা ভারী লরি আছে আর একটা হালকা লরি, এই দুটো একই বেগে যাচ্ছে, কোনটাকে থামাতে বেশি কষ্ট করতে হবে। ঠিক আছে, আর একটা কি প্রশ্ন বলছে যে দুটো একই ভরের লরি, দুটোই ভারী, দুটোই বোঝাই আছে মাল, বা দুটোই হালকা, মানে কিছুই নেই, এমন দুটো লরি তারা কি করছে, আলাদা আলাদা বেগে যাচ্ছে, তাহলে কোনটাকে থামাতে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। আমরা এই যে বেশি বল প্রয়োগ করতে হবে কিসের, মানে কোনটার ক্ষেত্রে, এটা যদি জানতে চাই তাহলে আমাদের নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করতে হবে। এবং আমরা আজকে নিউটনের সেকেন্ড ল পড়বো, নিউটনের সেকেন্ড ল অফ মোশন। ঠিক আছে, নিউটনের সেকেন্ড ল আজকে আমরা পড়বো গতি সংক্রান্ত। সেই সাথে সাথে আমরা অনেকগুলো অঙ্ক করবো সেকেন্ড ল এর উপরে, কি আছে সেকেন্ড ল সেটা আজকে জানবো, পুরো ইন ডিটেলস আমরা পড়বো। ঠিক আছে, তাহলে নিউটনের সেকেন্ড ল কি বলছে, তোমরা ঝটপট খাতা পেন বের করে দাও এবং ঝটপট লেখা শুরু করে দাও। কি বলছে নিউটনের সেকেন্ড ল? নিউটনের সেকেন্ড ল আমরা দুটো সূত্র পড়বো, মানে নিউটনের সেকেন্ড ল একটাই বেসিক্যালি, যে কোনো একটা লিখলে হবে। এখানে দুটো সূত্র লেখা আছে, খাতায় পারলে লিখে নাও এটা, যে কোনো একটা লিখলে কিন্তু পরীক্ষায় হবে, যেটা লিখবে সেটাই হবে। আমি দুটোই বুঝিয়ে দিচ্ছি যে কি হয় অ্যাকচুয়ালি। নিচেরটা অনেক বড়, তো অনেকে প্রথমটা লেখে। ঠিক আছে, কি বলছে যে কোনো বস্তুর, আগে নিচেরটা বলি, আগে এটা বলি তারপর এটা বলবো। বলছে না নির্দিষ্ট ভরে, নির্দিষ্ট ভর, দ্যাট ইজ এম, নির্দিষ্ট ভরের বস্তুর উপর প্রয়োগ করা বল, বল মানে এই প্রথম ভিডিওতে বলেছিলাম যে বল মানে এফ দিয়ে প্রকাশ করি আমরা, বল কি এবং হচ্ছে বলের ধারণা কিভাবে আসে সেটা আমরা ফার্স্ট লতে কিন্তু বলেছিলাম। আচ্ছা, তাহলে নির্দিষ্ট ভরের বস্তুর উপর প্রয়োগ করা বল যত বাড়ানো হয় প্রতি সেকেন্ডে, যত বাড়ানো হবে, অর্থাৎ নির্দিষ্ট ভরের বস্তুর উপরে কি বলছে, প্রয়োগ করা বল যত বাড়ানো হয় প্রতি সেকেন্ডে বস্তুটির বেগের পরিবর্তন, মানে সেটা হচ্ছে ত্বরণ। সেটা কি বলছে, ত্বরণ তত বাড়বে। বোঝা গেল? বলছে নির্দিষ্ট ভরের বস্তুর উপর প্রয়োগ করা বল যত বাড়ানো যায় প্রতি সেকেন্ডে বস্তুটির বেগের পরিবর্তন, মানে ত্বরণ যেটা, তত বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্রটা বলছে। ঠিক আছে, আর প্রথম এখানে একটা জিনিস বলে দিই, নিউটনের সেকেন্ড ল থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি, সেটা হলো বলের পরিমাপ। কি জানতে পারি? বলের পরিমাপ। আর এখান থেকে আমরা আরেকটা কথার সাথে পরিচিত হবো, সেটা হলো ভরবেগ, যেটা আমরা একটু আগে এখানে প্রথম যে সূত্রটা, এই সূত্র থেকে যা বলছে সেটা আমরা প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারলাম। কি বলছে, যেটা নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভর মানে এম, নির্দিষ্ট ভর মানে এম যদি কনস্ট্যান্ট থাকে, বলছে এম যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে বলছে কি হবে, যে কোনো বস্তুর প্রয়োগ করা বল অর্থাৎ এফ যত বাড়বে, বলছে এফ এর সাথে যে ত্বরণ সেটাও কিন্তু তত বাড়বে, মানে সমানুপাতে আছে, একটা বাড়লে আর একটা বাড়ছে নাকি সমানুপাতে আছে। ঠিক আছে, এমটা হচ্ছে কনস্ট্যান্ট এখানে, তাহলে আমরা বলতে পারি এফ প্রপোর্শনাল এ, তাহলে এফ সমান সমান কি হবে, এম এ। অ্যাকচুয়ালি তোমাদের এটা লাগবে না, এই সূত্রটা যারা 9 এ পড়ে তাদের জন্য এই সূত্রটা কাজে লাগবে, কিন্তু যারা 7 এ পড়ে তাদের জন্য কিন্তু এই সূত্রটা শুধু এই সূত্রটাই মুখস্থ করতে হবে। এফ ইজ ইকুয়াল টু এম এ। এম মানে হচ্ছে ভর, এ মানে ত্বরণ, আর এম মানে হচ্ছে প্রযুক্ত বল। তাই বলছি এম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এম যদি ধ্রুবক হয়, তাহলে নির্দিষ্ট হয়, তাহলে বলছে কি হবে, প্রযুক্ত বল যত বাড়বে বস্তুর উপর বস্তুর ত্বরণের মানও কিন্তু তত বাড়বে। তো আমরা এখানে প্রতি সেকেন্ডে বস্তুটির বেগের পরিবর্তন কথাটা না লিখে বস্তুটির বেগের পরিবর্তনের হারও লিখতে পারি, বা আমরা সরাসরি ত্বরণ লিখতে পারি, ত্বরণ তত বাড়বে, এটা লিখলেও হয়। ঠিক আছে, তো এখানে যেটা বলছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমান, প্রথম যে সূত্রটা বলছে সেটা একবার বলছি, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা, ভরবেগ জিনিসটা কি? বলছে ভরবেগ মানে হচ্ছে, এখানে লিখি ভরবেগ মানে হচ্ছে ভরবেগ ভাঙলে কি কি পাই আমরা, ভর আর বেগ। তা বলছে ভর আর বেগের যে গুণফল তাকে বলছে ভরবেগ। ভর মানে যদি এম হয় আর বেগ মানে যদি ভি হয়, তাহলে তাকে আমরা বলবো এমবিটাকে কি বলবো, ভরবেগ, যাকে পি দিয়ে লেখা হয়, যাকে কি দিয়ে লেখা হয়, পি দিয়ে লেখা হয়। বোঝা গেল ভরবেগ জিনিসটা কি বললাম? ভরবেগ বলছে ভর আর বেগের গুণফল। ভরবেগ বলছে এমন একটা যা হচ্ছে ভৌত রাশি, যা হচ্ছে ভর এবং বেগ গুণ করলেই পাওয়া যায়। ঠিক আছে, ভর আর বেগের গুণফলের সমন্বয়, গুণফল দিয়ে যে ভৌত রাশিটা গঠিত হচ্ছে তাকে আমরা বলছি ভরবেগ।
ক্লিয়ার? তো সেই ভরবেগ পরিবর্তনের হার বলছে। আচ্ছা ভরবেগ পরিবর্তনের হার মানে, আচ্ছা প্রথমে আমার একটা বস্তুর ভরবেগ পরিবর্তন, অর্থাৎ একটা বস্তুর ভর ধরলাম m, সেটা কি হচ্ছে v1 বেগে যাচ্ছে, আর একটা বস্তুর ভর m, সেই একই বস্তু এবং সেটা কি m ভরের এই বস্তুটা v1 বেগ থেকে শুরু করে v2 বেগে গেল, কতক্ষণে গেল, t সময়ে গেল। কি বললাম, m ভরের একটা বস্তু যে কি করছে, m ভরের একটা বস্তু v1 বেগ থেকে v2 বেগে গেল t সময়, বোঝা গেল? কি বললাম, v1 বেগ থেকে v2 বেগে গেল t সময় যদি যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেতে পারি, প্রথম ক্ষেত্রে ভরবেগ কি পাবো, m v1, যেটা আমরা p1 বলতে পারি প্রথম ক্ষেত্রে ভরবেগ, যখন t সময়ের আগে যে ভরবেগটা ছিল, স্টার্টিং এ যে ভরবেগ ছিল সেটা হচ্ছে m v1, আর পরে যখন v2 যে t সময় পরে, t টাইম পরে যখন ভরবেগ pm v2 হচ্ছে তাকে আমরা p2 বলতে পারি। এখন বলছে ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন মানে কি, ভরবেগের পরিবর্তন মানে p2 মাইনাস p1, বোঝা গেল? ভরবেগের পরিবর্তন মানে পার্থক্য, তাই তো? পার্থক্য মানে বিয়োগ করতে হয়, তাহলে p2 মাইনাস p1, অর্থাৎ ভরবেগের যে পরিবর্তনটা হচ্ছে, হার বলছে, একদিনই বলেছিলাম কোনো কিছু যদি হার থাকে, কোনো কিছু তলায় যদি হার কথাটা থাকে তাকে সময় দিয়ে ভাগ করতে হয়, তাহলে তাকে t দিয়ে ভাগ করে দাও। t দিয়ে ভাগ করলে কি পাবো, তাই বলছে আমরা কি বলছে, প্রযুক্ত বলের সমান হবে, তাই কি হবে, f এর সমান বলছে, তা নাকি f এর সমান হবে বলছে। বোঝা গেল কি বললাম? বলছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সঙ্গে সমান, তাই যদি হয় তাহলে আমরা মানটা বসাই, p2 মানে কত, p2 মানে m v2 মাইনাস m v1 বাই t সমান সমান হচ্ছে f, ঠিক আছে, সমান সমান f। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, m টা কমন নিয়ে নিলাম উপর থেকে, m কমন চলে গেলে v2 মাইনাস v1 বাই কি, বাই t সমান সমান f। এবার একটা জিনিস বোঝা যাচ্ছে, এখানে লিখছি কি বোঝা যাচ্ছে, এখান থেকে m ইন্টু v2 মাইনাস v1 বাই t মানে কি, আমরা জানি যে a ইজ ইকুয়াল টু কি হয়, v2 মাইনাস v1 বাই t, যেটা আমরা ত্বরণের আমরা লাস্ট যে ভিডিওটা করেছিলাম এই নিউটনের গতিসূত্রের প্রথম পর্বের আগে যে ভিডিওটা করেছিলাম সেটা ত্বরণ বুঝিয়েছিলাম, সেই ত্বরণের ক্ষেত্রে আমরা বলেছিলাম ত্বরণ মানে কিন্তু v2 মাইনাস v1 বাই t, ত্বরণ মানে v2 মাইনাস v1 বাই t, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে এখান থেকে v2 মাইনাস v1 বাই t, এটাকে আমরা কি লিখতে পারি, m তো m ছিল, আর এটাকে আমরা বলতে পারি, এই পুরোটাকে আমরা বলতে পারি a, তাই a সমান সমান f। তাহলে f ইজ ইকুয়াল টু m এখান থেকে প্রমাণিত হয়, f ইজ ইকুয়াল টু m, f ইজ ইকুয়াল টু m, এটা কি, f ইজ ইকুয়াল টু m হচ্ছে নিউটনের সেকেন্ড ল, ঠিক আছে? তো কি বললাম, যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বোঝা গেল, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সঙ্গে সমান, সেখান থেকে আমরা যে সূত্র পেলাম f ইজ ইকুয়াল টু m, বা যদি আমরা এটা বলি যে একটা নির্দিষ্ট ভরের বস্তুর উপর প্রয়োগ করা বল, তার নির্দিষ্ট ভর মানে m, তার উপর আমরা বল প্রয়োগ করছি f, সে বলছি বল যত বাড়ানো, নির্দিষ্ট ভরের বস্তুর উপরে প্রয়োগ করা একটা নির্দিষ্ট ভরের বস্তুর উপর প্রযুক্ত বল যত বাড়াবো আমরা, কি হবে, প্রযুক্ত বল যত বাড়ানো যাবে তত কিন্তু কি হবে, বস্তুর প্রতি সেকেন্ডে বস্তুটির বেগের পরিবর্তন। আমরা এই কথাটা না বলে আমরা বলতে পারি বেগের পরিবর্তনের হার বলতে পারি, বা আমরা বলতে পারি কি বলতে পারি, এখান থেকে আমরা সরাসরি ত্বরণ বলে দিতে পারি, কারণ আমরা জানি বেগের পরিবর্তনের হার মানেই ত্বরণ, বা প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন মানেই কিন্তু ত্বরণ। তার আমরা বলতে পারি যে বল যত বাড়ানো যায় ত্বরণের মানও কিন্তু তত বাড়বে, অর্থাৎ f ইজ ইকুয়াল টু m এ। গাণিতিক রূপ কি তাহলে, নিউটনের সেকেন্ড ল এর যে গাণিতিক রূপ সেটা হচ্ছে f ইজ ইকুয়াল টু m এ। যেখানে এটা যদি পরীক্ষায় পড়ে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখো, তাহলে বলতে হবে f ইজ ইকুয়াল টু m এ, সেখানে লিখতে হবে m মানে হচ্ছে প্রযুক্ত বল, m মানে হচ্ছে ভর, বস্তুটির ভর, a মানে হচ্ছে বস্তুটির ত্বরণ, ঠিক আছে, বস্তুটির ত্বরণ, অর্থাৎ বস্তুটির বেগের কি পরিবর্তন ঘটলো, কত সময়ের মধ্যে বেগের কি পরিবর্তন ঘটলো, দ্যাট ইজ দ্য ত্বরণ, ঠিক আছে। তো এটাই আমার ছিল আজকে নিউটনের সেকেন্ড ল এর গাণিতিক রূপ ছিল f ইজ ইকুয়াল টু m এ, এবং নিউটনের সেকেন্ড ল যেটাকে বলা হয়। আর এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হলো এটাই, নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি জানতে পারি, বলের পরিমাপ, মাইন্ড ইট, নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি জানতে পারি, বলের পরিমাপ, কখনো কিন্তু বলের ধারণা নয়, পরীক্ষায় আসে বলের ধারণা আর বলের পরিমাপ দুটোই কিন্তু পরীক্ষায় আসে, কোনটা কোন সূত্র থেকে জানা যায়, বলের ধারণা জানা যায় নিউটনের ফার্স্ট ল থেকে, আর বলের পরিমাপ জানা যায় নিউটনের সেকেন্ড ল থেকে। বোঝা গেল কি বললাম? ওকে, তাহলে এবার আমরা দেখবো, আমরা যে কোশ্চেন দুটো বলেছিলাম প্রথমে, যে একটা ভারী লরিকে এবং একটা হালকা লরি, এই দুটো যদি নিয়ে আমরা কি নেব, একটা ভারী লরি এবং একটা হালকা লরিকে যদি আমরা নিই, তাহলে বলছে কি হবে, যে দুটো যদি একই বেগে যায় তাহলে কোনটাকে থামাতে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা তাহলে অঙ্কটা কি বলছে একটু দেখি আমরা, একটা থাকবে ভারী লরি, একটা হবে ভারী, ঠিক আছে, আর একটা হবে হালকা, ঠিক আছে, একটা হবে ভারী একটা হবে হালকা,
ধরলাম, এটাকে ধরলাম ভারী, যেটা ভারী লরি তার ভর ধরলাম m1, আর যেটা হালকা তার ভর ধরলাম m2। বোঝা গেল? একটার ভর m1, একটার ভর m2, মানে যেটা ভারী তার ভর কি হবে, বেশি হবে, অর্থাৎ m1 এর মান বেশি হবে m2 এর থেকে। কারণ যার ভরটা বেশি সে তো বেশি ভারী হবে না, তো m2 বেশি হবে, m2 কম হবে। এবার দুটোকেই বলছি একই বেগে যাচ্ছে, দুটো যদি v বেগে যায় তাহলে কোন ক্ষেত্রে বলের মান কি হয় দেখে নি। যদি এই ভারী ভারী যে গাড়িটা, ভারী যে লরিটা আছে, ঠিক আছে, মাল বোঝাই যে লরিটা আছে, সেই লরিটা যদি ভি বেগে যায় তাহলে তার থামাতে যে বল প্রয়োগ করতে হয় সেটা এফ ইজিক্যাল টু কত হবে, এফ ইজিক্যাল টু কি হবে, m1 ইন্টু কি হবে, ভি, m1 ইন্টু ভি হবে, তাই তো। এবং সেকেন্ড যে লরিটা হবে সেটা f2 যদি বের করি তাহলে বলছে m2 ইন্টু ভি হবে, m2 ইন্টু ভি হবে। বোঝা গেল? অ্যাকচুয়ালি একই বেড়ে যাচ্ছে, মানে এক্ষেত্রে ভি এর মান অর্থাৎ ত্বরণের মানটা একই, সমতরণে যাচ্ছে, অর্থাৎ এখানে ভি হবে না। অ্যাকচুয়ালি এখানে যেটা হবে, একই বেগে যাচ্ছে মানে কি, দুটোরই বেগের মান একই, তার মানে দুটোরই ত্বরণের মানও কিন্তু একই হবে, সমান সময়ে সমান বেগে যাবে, অর্থাৎ দুটোরই ত্বরণের মানটা কিন্তু সেম হবে। কি বললাম বোঝা গেল? দুটোরই যেহেতু বেগ একই, মানে বলতে হয় যে গাড়িটা মনে করো, কথা বলছি, প্রথম যে ভারী লরিটা সেটা হচ্ছে m1 যে লরিটা, সেটা এখানে হচ্ছে v1 বেগে আছে, আর এখান থেকে যে যাচ্ছে, যেতে এখানে পৌঁছালো, যখন যে এখানে যাচ্ছে তখন তার বেগ হচ্ছে v2 এবং সেটা t সময়। এবং যেটা m2 লরি তার ক্ষেত্রেও কিন্তু v1 থেকে t সময় পরে v2ই বেগ হয়েছে। মানে এর যদি প্রথমে এখন মনে করো এখন এর বেগ হচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, এবং 3 সেকেন্ড পরে এর বেগ হলো 50 কিলোমিটার পার ঘন্টা। সেকেন্ড লরির ক্ষেত্রেও তাই হয়েছে, অর্থাৎ দুই গাড়ির ক্ষেত্রে বেগের মানটা সেম আছে, দুজনের ক্ষেত্রে বেগের মানটা সেম আছে। তাহলে কোন ক্ষেত্রে আমাদের বলছে, কোন ক্ষেত্রে আমাদের বেশি কষ্ট করতে হবে, তাহলে এক্ষেত্রে f1 ইকুয়াল টু m1 ইন্টু a, f2 ইকুয়াল টু m2 ইন্টু a। আমরা জানি কি, আমরা জানি যে অর্থাৎ f1 মানে কি, f1 মানে হচ্ছে m1 ইন্টু a এদের গুণফল, f1 মানে কি m1 ইন্টু a এদের গুণফলের সঙ্গে সমান, আর f2 মানে কি m2 আর a এদের গুণফল। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু আমাদের m1 এর মানটা বড়, যেহেতু m1 এর মানটা বড় m2 এর থেকে, তাই বলতে পারি এখান থেকে m1 কার মধ্যে আছে, এইটার মধ্যে আছে, তাহলে এটা বড় হবে m1 ইন্টু a, এটা বড় হবে কার থেকে, m2 ইন্টু a এর থেকে। m1 ইন্টু a মানে কত, f1, তাহলে f1 বেশি f2 কম, অর্থাৎ f1 অর্থাৎ প্রথম গাড়িটা থামাতে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। বোঝা গেল? প্রথম গাড়িটা থামাতে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। আর একই রকম অঙ্ক আরেকটা দিয়েছিল, সেটা কি বলেছে, বলেছে যে আমাদের দুটো আলাদা আলাদা আলাদা, মানে একই ভরের কিন্তু আলাদা আলাদা বেগে যাচ্ছে, দুটো লরি একই ভরের কিন্তু আলাদা আলাদা বেগে যাচ্ছে, তাহলে বলছে কোনটাকে থামাতে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে কেমন হবে জিনিসটা, দুটো একই ভরের লরি কিন্তু আলাদা আলাদা বেগে যাচ্ছে। মনে করো দুটো একই ভরের গাড়ি আছে, m1, দুটো হচ্ছে m ভরের গাড়ি, একটা প্রথম m ভরের যে প্রথম যে গাড়িটা ফার্স্ট কার যেটা আছে সেটা কি হচ্ছে v1 থেকে শুরু করে t1 সময়ে বেগ v2 হয়েছে। বোঝা গেল? তাহলে যদি ত্বরণের মান বের করি তাহলে সেটা কত পাবো বলো তো, a1 পাবো। ক্লিয়ার? আবার m2 যে m এর যে আরেকটা দ্বিতীয় যে গাড়ি, তার বেগ হচ্ছে v1 থেকে শুরু করে v2 হয়েছে, কিন্তু t2 সময়, একই সময় হয়নি, আলাদা সময় হয়েছে। তার মানে এখান থেকে ত্বরণের যে মানটা পাবো সেটা কি পাবো, a2 পাবো। কারণ ত্বরণ মানে কি v2 মাইনাস v1 বাই কিন্তু t। বোঝা গেল? এবার t তো এই ক্ষেত্রে t1, এই ক্ষেত্রে t2, তাই এই ক্ষেত্রে a1, এই ক্ষেত্রে a2 হয়েছে। এখন বলছে যদি এটা হয়, এটা সেকেন্ড লরির জন্য হলো। এখন বলছে দুটো একই ভরের লরি তারা আলাদা আলাদা ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে কোনটার ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে প্রথম কন্ডিশনের ক্ষেত্রে যদি আমি f1 পরে লিখি তাহলে f1 ইকুয়াল টু কি m ইন্টু a1 হবে, আর এই ক্ষেত্রে f2 ইকুয়াল টু কত হবে, m ইন্টু a2 হবে। বোঝা গেল? m ইন্টু a2 হবে। এখন এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই ক্ষেত্রে যদি আমাদের a1 এর মানটা বড় হয়, ত্বরণের মান বের করে দেখতে হবে কত হয়। ত্বরণের মানটা যদি বড় হয়, a1টা যদি বড় হয় a2 এর থেকে, তাহলে কি হবে, a1 যদি বড় হয় a2 এর থেকে, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কত হবে, এই মানটা বড় হবে এই মানটার থেকে, অর্থাৎ f1 বড় হবে f2 এর থেকে। এক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, যে গাড়িটার ত্বরণ বেশি সেই গাড়িটা কিন্তু কি হবে, সেই গাড়িটা কিন্তু থামাতে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। যে গাড়িটার ত্বরণ বেশি হবে সেটা থামাতে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। এই ক্ষেত্রে ত্বরণ বের করে আমাদের দেখতে হবে আলাদা আলাদা। মানে এই ক্ষেত্রে যে v1 আর v2, এই ক্ষেত্রে সেই v1 আর v2 আমি অ্যাকচুয়ালি নেইনি, ঠিক আছে, আমি বইটাকে বলতে পারি v3 আর v4, ওদের একই বেগে যাচ্ছেই না, ওদের বেগের কোনো মিলই নেই, ঠিক আছে। তো একই বেগে যেহেতু যাচ্ছে না, তাহলে কি হবে, আমাদের আগে ত্বরণ বের করে দেখতে হবে
যে এর ত্বরণের মান কত, এর ত্বরণের মান কত হচ্ছে, যার ত্বরণের মান বেশি হবে, বারবারই বলছি, যার ত্বরণের মানটা বেশি হবে তাকে থামাতে কিন্তু আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। বোঝা গেল এই পর্যন্ত? এই ছিল আমাদের এর উপরে কোশ্চেন। এবার আমরা কিছু ক্যালকুলেশন করব, ম্যাথ সলভ করব, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের দুটো কোশ্চেন। আমি কোশ্চেন দুটো পড়ে দিচ্ছি, তোমরা যেটা করবে কোশ্চেন দুটো পড়ার পরে ভিডিওটা পজ করে অঙ্ক দুটো করার চেষ্টা করবে। যে 20 কেজি ভরের একটা বস্তুর প্রাথমিক বেগ বলা আছে 1 মিটার পার সেকেন্ড। একটি স্থির মানের বল বস্তুর উপর প্রযুক্ত হওয়ায় 3 সেকেন্ড পরে এর বেগ হয়েছে 4 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে এর বেগ হয়েছে 4 মিটার পার সেকেন্ড। প্রযুক্ত বলের মান বের করো, ঠিক আছে? আর সেকেন্ড যে কোশ্চেনটা বলেছে যে 100 নিউটন বল 25 কেজি ভরের উপরে ক্রিয়া করলে, 100 নিউটন বল 25 কেজি ভরের উপরে ক্রিয়া করলে ত্বরণ কত সৃষ্টি হবে? এই যে দুটো কোশ্চেন বললাম, যারা বুঝতে পেরেছো তারা ভিডিওটা পজ করে অঙ্ক দুটো করার চেষ্টা করো, আর যারা বুঝতে পারো তারা দেখে নাও। বলছে 20 কেজি ভরের একটা বস্তুর প্রাথমিক বেগ, 20 কেজি মানে কত, যার ভর বলে দেওয়া আছে, ভর কত বলে দেওয়া আছে, এম কত বলে দেওয়া আছে, কত, 20 কেজি, ঠিক আছে? কারণ ভরকে আমরা এম দিয়ে লিখি, তো 20 কেজি বলা আছে। প্রাথমিক বেগকে আমরা বলতে পারি v1, তাহলে তার v1 কত হবে, v1 বলছে 1 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে? আর বলছি স্থির মানের বল প্রযুক্ত বস্তুর উপর প্রযুক্ত হওয়ায় 3 সেকেন্ড পরে সময় বলা আছে কত, 3 সেকেন্ড। আর বলছে বেগ কত হয়, বলছে পরে 3 সেকেন্ড পরে বেগ হচ্ছে, মানে আবার একটা বেগ, সেটাকে আমরা v2 বলতে পারি। তো v2 এর মান কত বলছে, 4 মিটার পার সেকেন্ড। বোঝা গেল কি বললাম? কি বলছে যে m হচ্ছে 20 কেজি, v1 হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, t বলছে 3 সেকেন্ড পরে, এবং 3 সেকেন্ড পরে বেগটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে বলছে আমাদের প্রযুক্ত বল f এর মান বের করো। তো f বের করার জন্য আমরা কি করতে পারি, f দিয়ে আমাদের কি সূত্র জানা আছে, f = ma, কি জানি আমরা, f m * a। আচ্ছা, এখানে তো আমাদের প্রশ্নে a বলা নেই, তাই না? তো আমরা এটাকে কি করে বের করতে পারি, তো এটাকে আগে বের করে নিই। আমরা যদি এই পাশে a বের করি, এর মান বের করতে হলে কি হতো, একটু আগেই বললাম, a মানে হচ্ছে v2 - v1/t। v2 মানে কত, v2 মানে 4, তো 4 - v1 মানে 1/3, তার থেকে একবার দিলে 3/3 মানে 1, মানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের ত্বরণের মান কত হচ্ছে, তাহলে ত্বরণের মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ত্বরণের মান। তাহলে ত্বরণের মান বেরিয়ে গেল। আর ভরের মান কত বলছে, ভরের মান বলছে 20 কেজি, তাহলে 20 × 1 বলতে পারি, 20 × 1 মানে হচ্ছে 20 নিউটন। নিউটনটা কেন দিলাম, কারণ আমরা জানি বলের, আচ্ছা এটা বলা হয়নি, বলের এসআই একক কিন্তু নিউটন, আর সিজি একক হচ্ছে ডাইন। এটা বলে দিই এখানে, যে বলের এসআই একক যদি বলি আমরা, প্রযুক্ত বল মানে এফ এর এসআই একক হচ্ছে নিউটন, ঠিক আছে? আর সিজি একক হচ্ছে ডাইন, সিজি একক হচ্ছে কি বলছে, ডাইন, ঠিক আছে? আমরা এটা এই ভিডিওর পরে এটা বলে দিচ্ছি, মানে এটার এই অঙ্কটা করার পরে বলে দিচ্ছি, ঠিক আছে? বলের, তাহলে বলের একক কি হবে, নিউটন হবে। কেন হবে একটু পরে বলে দিচ্ছি, ঠিক আছে? তো বলছি 100 নিউটন বল 25 কেজি ভরের একটা বস্তুর উপর ক্রিয়া করলে, 100 নিউটন বল 25 কেজি ভরের উপর ক্রিয়া করছে, ত্বরণ কত হবে, ঠিক আছে? তাহলে আমার এ কি বলে দেওয়া আছে, F = বলছে 100 নিউটন, ঠিক আছে? m বলে দিয়েছে কত, 25 কেজি, বের করতে বলেছে কি ত্বরণের মান কত হবে। আচ্ছা আমরা জানি কি F = ma, m * a, তাহলে m এর সঙ্গে a গুণফল আকারে আছে। আমি এটাকে যদি ওই পাশে রাখি, mটাকে যদি এই পাশে পাঠাতে চাই, তো mটা এর সঙ্গে কি আকারে আছে, গুণ আকারে আছে, এই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে a = কত হবে, f/m, f কে আমরা m দিয়ে ভাগ করলে কিন্তু আমরা ত্বরণ পেয়ে যাব। তাহলে f মানে কত বলছে, f মানে বলছে 100, আর m মানে কত বলছে, m মানে বলছে 25 কেজি। তাহলে কাটাকাটি করলে 4 × 25 100 মানে 4, ঠিক আছে? ত্বরণের মান কত হবে, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। 4 আমরা জানি ত্বরণের এসআই একক কি, ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? ত্বরণের এসআই একক, ঠিক আছে? তো তাহলে আমরা এই ত্বরণের মান কত পেলাম, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ত্বরণের মান হবে, ঠিক আছে? তো যাদের যাদের উত্তর ঠিক যাবে তারা কমেন্ট অবশ্যই জানাবে, উত্তরগুলো আগে থেকে জানাবে, বা উত্তর ঠিক গেলেও সেটা জানিয়ে দেবে। আর আমরা এখন বলবো যেটা, সেটা হচ্ছে যে বলের একক দুটো একটু বলে দিই, বলের এককটা কিভাবে আসে এবং কি কি এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সবটা একটু বলে দিই। তো এটা দুটো বুঝলাম, তাহলে আমরা কি বলছে, বলের একক, বলের একক বলছে যে, বলের একক কি বলছে, বলের এসআই একক হচ্ছে নিউটন। কেন, কারণ আমরা বল মানে কি জানি, বল মানে ভর ইনটু ত্বরণ। তাহলে ভরের একক কি, ভরের একক বলছে এসআই একক কেজি, আমরা জানি ভরের এসআই একক কি, ভরের এসআই একক হচ্ছে কেজি, কেজি ইনটু ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার, এত বড় নামটা না দিয়ে, যেহেতু নিউটনের গতিসূত্র পড়ছি আমরা, আর বল যেহেতু নিউটনের ধারণা বা নিউটনের বলের পরিমাপটা নিউটন করেছিলেন, তার জন্য কিন্তু নিউটনকে স্মরণ রেখে বলের এসআই একক হচ্ছে নিউটন রাখা হয়। বোঝা গেল?
তাহলে আমি কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার যে এককটা, তারই আর একটা নাম কিন্তু নিউটন। বোঝা গেল? আবার কি বলছে, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ তো আমরা জানি, তাহলে সিজিএস একক যদি আমরা দেখি, কি দেখবো এবার, সিজিএস একক তাহলে কত হবে, কেজি, এটা হচ্ছে কেজিটা গ্রাম হয়ে যাবে, সিজিএস কেজিটাকে কি বলা হয়, গ্রাম বলা হয়, আর মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা, সেটা অ্যাকচুয়ালি কি, সেটাকে বলা হয় ডাইন। সেটাকে কি বলা হচ্ছে, ডাইন। অর্থাৎ বলের এসআই একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা নিউটন, এটা এরিয়া একটা নাম কিন্তু নিউটন, ঠিক আছে, এরিয়া একটা নাম হচ্ছে ডাইন। বা আমরা বলতে পারি যে এটা এইভাবে না দিয়ে এটা অর দিয়ে লিখি, অর ডাইন, ঠিক আছে। আর সিরিজ হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা আমরা ডাইন বলি। এবার প্রশ্ন আছে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক কি, বলছে 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা মুখস্থ রাখবে। 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন সমান সমান কি হয়, 10 টু দি পাওয়ার 5 ডাইন হয়, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু বলবে নিম্নলিখিত কোনটি বলের একক নয়, হয়তো এটা এবং এটা দিয়ে দিল, ঠিক আছে, এবং আরেকটা অন্যটা দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা বলের একক নয়, সেটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। বা আমাদের 3-4টি একক দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা নিম্নলিখিত কোনটি বলের একক, তার মধ্যে তুমি নিউটন আর ডাইন খুঁজে পেলে না, হয়তো এটা এবং এটার মধ্যে যে কোনো একটা থাকলো, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমাদের নিউটনের আরেকটা নাম কিন্তু এটাই, যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ডাইনের আরেকটা নাম হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো কিন্তু জেনে রাখতে হবে, এখন কোশ্চেনে আসতেই পারে কিন্তু, ঠিক আছে। কি বললাম, তাহলে এই ছিল আমাদের নিউটনের গতিসূত্রের উপরে কিছু অঙ্ক, কিছু থিওরি, ঠিক আছে, এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এগুলো ভালো করে বাড়িতে পড়বে এবং নোট ডাউন করবে অবশ্যই, ঠিক আছে। আর কোথাও বুঝতে অসুবিধা হলে সেটা আমাদের কমেন্ট অবশ্যই জানাবে, ঠিক আছে, আমরা সেটা শর্ট আউট করার চেষ্টা করবো, ঠিক আছে। তো নেক্সট দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। নেক্সট দিন আমরা আলোচনা করবো, আমাদের আলোচনার বিষয় হবে নিউটনের তৃতীয় গতিসূত্র, এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা, যাতে আমাদের লাইক কমেন্ট সেগুলোর জন্য হয়, ঠিক আছে।